আমার ১৬ বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার বিছানার চাদর ধুতে যেত। তারপর সে নিজে স্নান করে কাপড় লুকিয়ে রাখত। আমার ছেলে ও মেয়ে একই ঘরে ঘুমাতো। তখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দিইনি। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং আমার সন্দেহ হচ্ছিল। তাই একদিন আমি তার ঘরে গেলাম। এমনভাবে ওরা কথা বলছিল যেন তারা স্বামী স্ত্রী। হঠাৎ দরজা খুলতে আমার চক্ষু ছানা বড়া হয়ে উঠল। আমার নাম আরুষি। এই গল্পটা আমার মেয়ে অদিতিকে নিয়ে। আমি বিজনরের ছোট্ট শহরের বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যারা আগে থেকে একটা ছেলে ছিল। আমারও একটা মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে মেয়েরা একই ঘরে শুতো। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাতো। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচতো। সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তো। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল। একদিন আমি ভোরে উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যেই দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি, তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায়। ঘরে আমার ছেলে আর মেয়ে। আমার বিয়ের ২ বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার ১৮ বছর বয়স ছিল, কারণ আমার বাবা মা ১৬ বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বাবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে বলে মানতেই পারতো না। আমি জন্মাবার পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটা ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সব সময় আমার থেকে দূরে থাকতো। বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারিনি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারে বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবা আর বিয়ে করতে পারিনি। সেই কারণে বাবা আমার পরে খুব রেগে যেতেন। তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার স্বামী একজন সরকারি স্কুলে পড়াতেন। আমাদের একটা ৩ বছরের মেয়ে ছিল। একদিন হঠাৎ সে স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার দিনগুলি খুব কষ্টে কাটছিল। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমি তাদের উপরে একটা বোঝা হয়ে গিয়েছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন। তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি। আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছে তো আমি থাকতেই বোঝা ছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতাম। কিছুদিন পর আমার বাবা মা আমাকে আবার বিয়ে দেন। এইবার তারা এমন একজনের লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটা বিয়ে ছিল। তার একটা ছেলেও ছিল আর আমার একটা মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই রকম, তাই আমাদের বিয়ে হয়ে যায়। না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ের থেকে ১ বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল অভিষেক আর আমার মেয়ের নাম ছিল অদিতি। না, ৪ জন মিলে খুব সুখে সংসার করতে লাগলাম। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমার মেয়ের বয়স এখন ১৬ বছর আর অভিষেকের ১৫ বছর। এখন অভিষেকের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি রোগে ভুগছিল। ওনার অনেক রকম অসুখ ছিল। আমি চলে যাওয়ার পর বাড়িটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। আমাদের নিজেদের বাড়ি ছিল, তাই ভাড়া দেওয়ার চিন্তা ছিল না। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান ছিল। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই, যেটা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে অভিষেক ঘর থেকে আসছে। আমি দৌড়ে অভিষেকের ঘরে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি অভিষেক ঘরের ছাদটা ভেঙে পড়েছে। আমার ভয় হয় যে অভিষেক ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো। আমি একটু কাছে গিয়ে দেখলাম যে অভিষেক সেখানে নেই। ও হয়তো বাথরুমে গেছে। ও খুব জোর বেঁচে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অভিষেক নিরাপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি ওর স্বর্গীয় পিতাকে কি করে মুখ দেখাতাম। আমার কাছে এখন এত টাকা নেই যে আমরা অভিষেকের ঘরটা মেরামত করতে পারবো। আমি ঘরটা যেমন আছে সেরকমভাবেই রেখে দিলাম। আমি গিয়ে রান্নাঘরে আমার একটা বিছানা করলাম আর আমার ছেলে আর মেয়েকে এক ঘরে
শুতে বললাম, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। আমার ঘরে একটাই বিছানা ছিল, আর সেখানে দুজনে খুব কষ্ট করে শুতে পারত। আমার ছেলে আর মেয়ে দুজনেই এখন এক ঘরে শুতো। একদিন সকালে অভিষেক তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে খেতে চলে আসে, কিন্তু অদিতি তখনও ঘুমোচ্ছিল। এতে আমি অবাকই হই, কারণ অদিতি রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। আজ ও এত বেলা করে ঘুমোচ্ছে কেন? আমি অদিতিকে ডাকি, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপরে আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে খুব ঘাবড়ে যায়। আমি অভিষেককে বলি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে বলে যে অদিতি খুব দুর্বল, ওর শরীরে রক্ত কমে গেছে, তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না, তাকে এখন আরাম করতে দেওয়া উচিত। ভালো করে খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে। অদিতি যখন জ্ঞান ফেরে তখন আমি তাকে জিজ্ঞাসা করি, তোর কি হয়েছে? অদিতি বলল, জানি না কি হয়েছে। আমি বসেছিলাম, হঠাৎ করে আমার মাথা ঘুরে গেল। আমি বলি, তুই একটু বিশ্রাম নে, তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি, তখন দেখি অদিতি বিছানায় নেই, আর বিছানার চাদরও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি অদিতি বিছানার চাদর কাচ্ছে। আমি ওকে বলি, তুই এখন এসব চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে, এক্ষুনি ওঠ এখান থেকে, আর ঘরে গিয়ে কিছুটা খাবার খেয়ে নে। না মা, এখনই চাদর কাচা দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে, আর এটা না কাচলে রাতে কি পাতবো বিছানায়? আমি বলি চাদরটা এতটাও নোংরা হয়নি যে আজকে কাচতে হবে। হঠাৎ তোর চাদর কাচার ভূত মাথায় চাপলো কেন? তুই ওঠ এখন এখান থেকে, চাদরটা আমি কেচে দেবো। কিন্তু সে আমার কথা শুনল না। সে নিজে চাদরটা কেচে ছাদে শুকোতে দিয়ে গেল। তারপর এসে জলখাবার খেয়ে নিল, আর অভিষেকও কাজে বেরিয়ে যায়। অভিষেককে আমি ম্যাট্রিক অবধি পড়াতে পেরেছি। ও একটা কাপড়ের দোকানে কাজ করত, সারাদিন খুব খাটতো। আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম। আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো। সেদিন অভিষেক বাড়ি ফিরেই বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে, দেরি করে বাড়ি ফিরেছিল। অদিতি আগেই ঘুমিয়ে পড়েছিল। অভিষেক ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি। জায়গা বদলের কারণে আমার ঘুম আসছিল না। আমার স্বামী কথা খুব মনে পড়ছিল। আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনোই আগের বিয়ের যে কোনো কথা শোনাতেন না। আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। আমিও অভিষেককে নিজের ছেলের মতনও ভালোবাসি। অভিষেক আমাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসত। আমার সব কথা সে শুনত। সে এখন বাড়ির একমাত্র ছেলে, আর আমাদের একমাত্র ভরসা। ও না থাকলে আমার আর আমার মেয়ের কোথায় যেতাম? ওর কাজও খুব ভালো করতো। আমি ওকে বলেছিলাম পড়াশুনো শেষ করে কাজ করতে। ওর কাছে যদি একটা ডিগ্রি থাকতো তাহলে ও একটা ভালো চাকরি পাবে। ও আমার কথা মেনে নিয়েছিল। পরের দিন সকালে অদিতি আবার অজ্ঞান হয়ে পড়ে। এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গিয়েছে, ও পুরো সাদা হয়ে গিয়েছে। আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তারবাবু এসে বললেন, ওকে কি খাওয়ানো হয়েছে? আমি বলি, ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল। ওকে আমি ফল খাইয়েছিলাম, আর সারাদিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। ডাক্তারবাবু বললেন, তাহলেও ও আবারও এত দুর্বল হয়ে পড়ল কী করে? আপনাকে এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, না হলে আপনার মেয়ের প্রাণটাও চলে যেতে পারে। এইভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পর যখন অদিতিকে জ্ঞান ফিরল, তখন আমি ওকে বলি, আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অদিতির ঘরে যাই, তখন আমি আবারও দেখি ও বিছানার চাদর পরিষ্কার করছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম। ও যা সব করছে কোনোটাই সাধারণ না। যবে থেকে অভিষেক আর অদিতি এক ঘরে শুতে শুরু করেছিল, তবে থেকেই এমন অদ্ভুত আচরণ করছে। তবে থেকেই ও অজ্ঞান হতে শুরু করেছে। ওরা দুজনেই সৎ ভাই বোন হয়,
কিন্তু ছোটোবেলা থেকেই ওরা একসাথে বেড়ে